ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর 14, 15, 16, 17, 18 দাগের অঙ্কের সমাধান করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, আশা করি এই অঙ্কগুলি নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো এখানে 14 নম্বর অঙ্কে বলা হয়েছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি। এটি একটা সমাধান তোমাকে এখান থেকে করতে হবে এবং বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। দেখো একটি আয়তাকার বাগান আছে। দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক ছবির মাধ্যমে বুঝবো এবং খুব ধীরে ধীরে বুঝবো, যাতে পরবর্তীকালে এই অঙ্ক নিয়ে আমাদের কোনো সমস্যা না হয়। দেখো এখানে বলা হয়েছে একটি আয়তাকার বাগান আছে। তুমি ধরে নাও এটি একটা আয়তাকার বাগান, এটা একটা আয়তাকার বাগান। এই বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ এদের পরিমাপ প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বলো তো? 12 মিটার। আর প্রস্থ, দৈর্ঘ্য বলতে বাগানটি লম্বাতে কত? 12 মিটার। প্রস্থ বলতে বোঝাচ্ছে বাগানটি চওড়াত কত, এটা হচ্ছে 7। এই দুটি পরিমাপ প্রশ্নের মধ্যে বলা আছে। তারপর বলেছে কি এই বাগানের কর্ণ বরাবর বেড়া দেবে। দেখো প্রশ্নে দেওয়া আছে, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেবো, তাহলে সেই বেড়ার দৈর্ঘ্য কত হবে? তাহলে কর্ণ বরাবর বেড়া দেবে। দেখো এই যে আয়তাকার বাগান, এই বাগানের কর্ণ কোনটা বলো তো? যদি আমি এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, মানে এই কোণার সাথে যদি এই কোণা যদি যুক্ত করে দিই, তাহলে যে সরলরেখিকে আমি দূরত্বটা পাবো সেটি হচ্ছে এই আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য, যেটা আমি লাল কালি দিয়ে এখানে অঙ্কন করলাম। তাহলে এইটা হচ্ছে এই আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই বরাবর বেড়াটা দেবে। দেখো আমি দাগ দিয়ে বোঝাচ্ছি, ধরে নাও এটা বেড়া, তাহলে এই কর্ণ বরাবর বেড়া দিতে চাইছে। তাহলে এই বেড়ার দৈর্ঘ্যটা কত হবে? দেখো বেড়াটা তো কর্ণ বরাবর দেওয়া হয়েছে, তাহলে এই কর্ণ, এই আয়তাকার বাগানের কর্ণ দৈর্ঘ্য মানে এই লাল দাগটার দৈর্ঘ্য যা হবে বেড়ার দৈর্ঘ্য তাই হবে। কারণ বেড়া কিন্তু এই যে কালো দাগ অর্থাৎ পরিসীমা এই বরাবর কোথাও বেঁকিয়ে এদিকে দেওয়া হয়নি, এদিকেও আসেনি, অর্থাৎ শুধুমাত্র কর্ণ, এই কর্ণের উপরে বেড়াটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য যেটি হবে সেটি কিন্তু এই বেড়াটির দৈর্ঘ্য হবে। আর এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এখান থেকে আমরা সর্বপ্রথমে এই আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্যটা বের করে নেব। কর্ণের দৈর্ঘ্য আমরা যদি নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু বেড়ার দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। চলো তাহলে আমরা এখানে এবার লিখব যে আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যে রাশিমালা, আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য একটি রাশিমালা আমরা প্রথম ক্লাসে শিখে এসেছি। সেই রাশিমালাটা এখানে আমরা ব্যবহার করব। দেখো সেই রাশিমালাটা কি? রুট ওভার, মানে রুট চিহ্ন দেবে, আর রুটের ভেতরে আমাদের কি লিখতে হয়? দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এদের বর্গের সমষ্টি করে তাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি, তাহলে আয়তাকার বাগান বলো, মাঠ বলো, তার কিন্তু আমরা কর্ণের দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। তাহলে এখানে আমি কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের যে রাশিমালা সেটা আমি এখানে লিখে নিয়েছি। তুমি রুট চিহ্নটা আবার দেবে এখানে। দেখো দৈর্ঘ্য, এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেখো কোয়েশ্চেনের মধ্যে এর মানটা দেওয়া আছে কত? 12 মিটার। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য লেখা আছে, তাহলে দৈর্ঘ্য এখানে আমি কি লিখবো? ওর মানটা লিখবো 12। দৈর্ঘ্য স্কয়ার আছে, আমি ও মানটা লিখলাম, ওর মানটার স্কয়ার করতে হবে আমাকে, তাহলে প্লাস প্রস্থ। প্রস্থ দেখো প্রশ্নে কত দেওয়া আছে? 7। তাহলে 7 লিখলাম, প্রস্থ তার জায়গায় তার স্কয়ার বর্গ। আবার রুট চিহ্নটা দেবে এখানে। দেখো 12 তার স্কয়ার, অর্থাৎ 12 যদি আমরা বর্গ করি তাহলে আমরা কত পাবো? 12-র সাথে 12 গুণ করতে হবে। আমরা জানি 12 স্কয়ার কত হয়? 12 12 144 হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। প্লাস আর 7-এর স্কয়ার মানে 7-এর বর্গ কত হয়? 7 7 কত হয়? 49। ওকে, এগুলো তো তুমি কি লিখবে? সব মিটার এককটা লিখবে এখানে। ওকে, সমান। এবার দেখো এখানে এই রুট চিহ্নটা আবার দাও একবার। 144 যোগ
49, তাহলে 144, তার সাথে যদি আমরা 49কে যোগ করি তাহলে কত পাবো? 4 আর 9 13 হয়, 13 3 হাতে 1, 4 আর 4 8 আর হাতের 1 9, আর এখানে 1, তাহলে 193 পেলাম। তাহলে রুট 193 মিটার পেলাম। এবার দেখো এই যে রুটের ভেতরে যে 193 সংখ্যাটি এসেছে, এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ এর বর্গমূল কিন্তু নির্ণয় করা যাবে না। তাহলে এটি হয়ে গেল এই যে আয়তাকার বাগান এর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? রুট 193 মিটার। বুঝতে পেরেছো? তাহলে কর্ণের দৈর্ঘ্য যেটা পেয়েছি, কর্ণের দৈর্ঘ্য কর্ণ বরাবরে যেহেতু বেড়াটা দেওয়া হয়েছিল, তাহলে বেড়ার দৈর্ঘ্যটা আমরা এখানে লিখবো কি? একটা উত্তর তাহলে আমরা লিখবো এখানে যে আয়তাকার বাগানের কর্ণ বরাবর আয়তাকার বাগানের কর্ণ বরাবর বেড়ার দৈর্ঘ্য কত পেলাম? রুট 193 মিটার। বুঝতে পেরেছো? তাহলে আয়তাকার বাগানের এই যে আয়তাকার বাগানটি ছিল, তার কর্ণ বরাবর যে বেড়াটা দিয়েছি আমরা, তার পরিমাপটা কত পেলাম? রুট 193 মিটার। দেখো এই যে লাল দাগটা, এটা হচ্ছে বেড়া, তাহলে এর মাপটা আমরা কত পেলাম? রুট 193 মিটার। বুঝতে পেরেছো? তাহলে একটি উত্তর আমরা নির্ণয় করতে পেরেছি। তারপরে দেখো প্রশ্নে কি বলা ছিল। দেখো প্রশ্নে তারপর বলেছিল যে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা। হ্যাঁ, দেখো এখান দিয়ে কর্ণ বরাবর যে বেড়াটি দেওয়া হয়েছে, এই বেড়াটি দেওয়ার ফলে এই যে পুরো যে আয়তাকার বাগানটি ছিল তাকে দুটি ত্রিভুজে ভাগ করেছে। দেখো আমি রাইট চিহ্ন দিচ্ছি, এই একটা ত্রিভুজ দেখো, আর এই একটা ত্রিভুজ দেখো, এই একটা ত্রিভুজ তোমরা সবাই দেখতে পাচ্ছ অবশ্যই। দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, তাহলে দুটো ত্রিভুজে ভাগ করেছে। তাহলে এই ত্রিভুজের পরিসীমা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো ত্রিভুজের পরিসীমা বলো, চতুর্ভুজের পরিসীমা বলো, পরিসীমা আমরা কি করে নির্ণয় করি? দেখো এই ত্রিভুজটা যদি আমরা পরিসীমা নির্ণয় করতে চাই, তাহলে এই ত্রিভুজটা যে তিনটি বাহু দ্বারা তৈরি, সেই তিনটি বাহুর যোগফল বা সমষ্টিকে বলা হবে কি এর পরিসীমা। দেখো তিনটে বাহুরই আমরা মান জানি, এটা কত? 12 মিটার, এটা কত? 7 মিটার, আর এটা আমরা এইমাত্র নির্ণয় করলাম কত? রুট 193 মিটার। তাহলে এই তিনটে বাহুর সমষ্টি কী হবে? এর পরিসীমা বা পেরিমিটার হবে এর। তাহলে আমরা এবার লিখতে পারি যে অতএব লিখব বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে, তাহলে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে তার পরিসীমা, দুটো ত্রিভুজের পরিসীমা একই হবে। তাহলে পরিসীমা কত হবে বলো তো? এই তিনটে বাহুর যোগফল বা সমষ্টি। প্রথমে কত আছে? 12, তাহলে 12, তারপরে কত? এটা 7, তারপর কত আছে বলো তো? এটার মাপ আমরা নির্ণয় করেছি কত? রুট 193 মিটার। তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, বাইরে এককটা লিখবে মিটার। দেখো তাহলে 12 যোগ 7 যোগ রুট 193, তাহলে 12-র সাথে 7 যোগ করলে কত হয় বলো তো? 12-র সাথে 7 যোগ করলে হয় 19 যোগ রুট 193। বুঝতে পেরেছো? তাহলে 19 যোগ রুট 193 মিটার, কারণ রুট যুক্ত সংখ্যার সাথে এরকম পূর্ণ সংখ্যা তার যোগ হবে না। তাহলে 19 যোগ রুট 193, এটি হয়ে গেল কি এই যে দুটো যে এখানে ত্রিভুজ ছিল তাদের পরিসীমা, প্রত্যেকের পরিসীমা। কারণ তুমি এই ত্রিভুজটারও একই পাবে, কারণ এটা তো 12, কারণ আয়তাকার বাগান হলে তার বিপরীত বাহুগুলো সমান হবে। এটা 12 হলে এটা 12 হবে, আর এটা 7 হলে এটাও 7 হবে। সেই একই মাপ নিয়েই তোমাকে হিসাব করতে হবে। তাহলে এই বাগান বলো দুটো ত্রিভুজের যে পরিসীমা সেটা কিন্তু 19 প্লাস রুট 193 মিটার করে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটি হয়ে গেল 14 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 15 দাগের অঙ্কে। 15 দাগের অঙ্কে বলা হয়েছে
মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। ওকে, মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি গুণ 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম যদি 500 টাকা হয়, তাহলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে সেটা আমাদের হিসেব করতে বলেছে। দেখো, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর এখানে দেওয়া আছে। মনে করে নাও, তাহলে আমরা এবার কোয়েশ্চেন নম্বর 15 সমাধান দেখব। দেখো, তুমি ধরে নাও এটি একটা মৌসুমীদের আয়তাকার হলঘর। এটা তুমি ধরে নাও বা কল্পনা করে নাও, এটি হচ্ছে মৌসুমীদের একটা আয়তাকার বড় হলঘর। এই হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? 9:5। অর্থাৎ এই লম্বাতে, হলঘরটা লম্বাতে অর্থাৎ দৈর্ঘ্যে কত, যদি 9 একক হয় তাহলে প্রস্থে বা চওড়াতে কত হবে? 5 একক হবে। অরিজিনালি কিন্তু এটা দৈর্ঘ্যটা 9 তুমি বলবে না, যেটা 9 মিটার বা 9 সেমি, বা প্রস্থ 5 মিটার 5 সেমি, এটা না। অনুপাত বলতে বোঝায় কোনো বড় কোনো মান ছিল, সেখান থেকে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর তাদের অনুপাতটা 9:5 এসছে। তুমি যদি ধরে নাও যে দৈর্ঘ্যটা 90 ছিল আর প্রস্থটা ছিল 50, এদের যদি আমি অনুপাত করি, দেখো দৈর্ঘ্য আমি 90 ধরলাম আর প্রস্থ ধরলাম কত? 50। তাহলে দেখো 10 দিয়ে কাটলে কত হবে? 10 9 90 আর 10 5 50, তাহলে 9:5 আসবে। দেখো এই যে এদের সাথে, এই 9-এর সাথে একটা 10 গুণ করলে 90 হয়, আর 5-এর সাথে 10 গুণ করলে কি হয়? 50 হচ্ছে। মানে একই কোনো গুণিতক এদের সাথে গুণ আকারে ছিল, অর্থাৎ দৈর্ঘ্য যেটা হবে সেটা 9-এর কোনো গুণিতক হবে, আর প্রস্থ যেটা রয়েছে এখানে সেটা 5-এরই কোনো গুণিতকে থাকবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা তো জানি না যে অরিজিনালি দৈর্ঘ্য কত ছিল, প্রস্থ কত ছিল, বা এদের সাথে কী সংখ্যা, কোন সংখ্যাটা গুণ আকারে রয়েছে। তাহলে আমি ধরে নেবো যে দৈর্ঘ্যটা হচ্ছে 9x, ধরে নিলাম এদের সাথে x গুণ আছে, কমন সংখ্যাটা আছে কি x। তাহলে তুমি এদের সাথে একটা করে x গুণ করে নেবে। দৈর্ঘ্যটা হচ্ছে 9x আর প্রস্থ কত? 5x। তাহলে এখানে আমরা প্রথমে এটাই লিখব যে, এখানে দেখো প্রশ্নের মধ্যে কী বলেছিল, প্রশ্নের মধ্যে এখানে বলেছিল যে হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে লিখবো আমরা যে ধরি হলঘরের দৈর্ঘ্য, তাহলে হলঘরের দৈর্ঘ্যটা কত? 9x মিটার। ওকে, তাহলে হলঘরের দৈর্ঘ্যটা হচ্ছে 9x মিটার। তাহলে হলঘরের প্রস্থ এটা আমি ধরে নিলাম 5x মিটার। দেখো 9x দৈর্ঘ্য ধরলাম আর প্রস্থ 5x ধরলাম। এতে যদি অনুপাত করি তাহলে x কমন আছে, কেটে দিলে আবার 9:5 হয়ে যাবে। তাহলে হলঘরের দৈর্ঘ্য 9x মিটার, প্রস্থ হচ্ছে 5x মিটার। তাহলে হলঘরের পরিসীমাটা কত হবে বলো দেখি। দেখো হলঘরের পরিসীমাটা কী করে পাবো? যেহেতু হলঘরটা একটা আয়তাকার মাপের, তাহলে সে আয়তাকার হলঘরে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই যদি আমার কাছে এখন জানা হয়ে যায়, তাহলে তার কিন্তু আমরা এখন পরিসীমা নির্ণয় করতে পারি। পরিসীমা নির্ণয় করার রাশিমালাটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, তাহলে এখানে 2 জামান আছে, রাখো ব্র্যাকেট রাখো। দেখো দৈর্ঘ্য কত আছে? 9x, তাহলে দৈর্ঘ্যের জায়গায় 9x লেখো, প্লাস প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5x, তাহলে 5x লেখো এখানে মিটার লিখে দাও, সমান 2 জামান আছে, রাখো এখানে। 2-এর পরে এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, তাহলে গুণ চিহ্ন দেবে। 9x আর 5x যোগ করলে কত হয়? 9 আর 5-এ কত হয়? 9 আর 5-এ হয় 14, তাহলে 14x মিটার। তাহলে 2-এর সাথে 14xকে তুমি গুণ করেও লিখতে পারো, কিংবা তুমি যদি ভাবো যে এরকমভাবেই আমি রেখে দেবো এটা, তাও হবে। তাহলে আমরা পরিসীমা কত পেলাম? 2 ইন্টু 14x মিটার। এবার দেখো প্রশ্নের মধ্যে দেখো আবার এখানে বলে দিয়েছে যে ওই হলঘরের পরিসীমা হচ্ছে 140 মিটার। হলঘরের পরিসীমা প্রশ্নের মধ্যে কিন্তু বলা আছে 140 মিটার। আর এখানে দেখতে পাচ্ছি আমি এখনই যেটা আমরা ক্যালকুলেশন করলাম, হিসাব করলাম, সেটা কি নির্ণয় করলাম? এটা হচ্ছে এই হলঘরের পরিসীমা। তাহলে 2 ইন্টু 14x মিটার এটা হচ্ছে হলঘরের পরিসীমা, কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে কত? 140। তাহলে 140 ওটিও কি এই হলঘরের পরিসীমা, এবং এটিও কি হলঘরের পরিসীমা। তাহলে ওই পরিসীমা এবং এই পরিসীমা দুটোই তো সমান হবে। তাহলে আমরা প্রশ্নানুসারে, এবার আমরা প্রশ্নানুসারে লিখব। তাহলে তুমি প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে কি লিখবে? এই পরিসীমা মানে 2 ইন্টু 14x, এটা একটা পরিসীমা এই হলঘরের।
আর কোয়েশ্চেনের মধ্যে এই হল ঘরের পরিসীমা কত দেওয়া আছে 140। তাহলে দুটোই তো সমান, কারণ এটা পরিসীমাকে নির্দেশ করছে, এটাও পরিসীমাকে বোঝাচ্ছে বা নির্দেশ করছে, তাহলে দুটোকে আমি সমান করে দিয়েছি। তাহলে এখান থেকে আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে এক্স সমান সমান কত হবে 140, এদিকে ডান দিকে সমানে যেমন আছে রাখো। দেখো 2 আর 14 এক্সের সঙ্গে কী আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে বাম দিকে সমানের। তাহলে ডান দিকে চলে গেলে কী হবে, ভাগ হবে, ভাগ মানে দাগের নিচে লিখবো। তাহলে 2 আর 14 দাগের নিচে লিখে দাও। তাহলে কাটাকাটি করো, 14 10-এ কত হয় 140, আর 2 5-এ কত হয় 10 হয়। তাহলে এক্সের এখান থেকে তুমি কত মান পেলে, 5 পেলে। তাহলে এক্সের মানটা আমি কত পেলাম, 5 পেলাম। আর এক্স দেখো এখানে দৈর্ঘ্যের সাথে গুণ ছিল এবং প্রস্থ তার সাথেও গুণ ছিল। তাহলে অরিজিনালি দৈর্ঘ্য প্রস্থ কত ছিল সেটা আমরা এই এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দেখে নেব। দেখো তাহলে এখানে তুমি লিখবে কি এবার, যে অতএব হল ঘরের দৈর্ঘ্য, তাহলে হল ঘরের দৈর্ঘ্যটা কত ছিল 9x, একটা ব্র্যাকেটের মধ্যে রাখো। দেখো 9 আর x এরা পরপর রয়েছে, মানে এটা গুণ আকারে রয়েছে। তাহলে তুমি 9 যেমন আছে রাখবে, গুণ চিহ্ন দেবে, এক্সের মান কত 5, এখানে 5 বসাবে। তাহলে 9 গুণ 5 কত হয় 45, তাহলে 45 মিটার। হল ঘরের প্রস্থ কত পাবে, প্রস্থ কত 5x সমান 5 যেমন আছে রেখে দাও, এক্সের মান কত 5, তাহলে 5 5-এ কত হবে 25 মিটার। তাহলে দেখো অরিজিনালি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই আমরা নির্ণয় করতে পেরেছি। দেখো এই দুটোর তুমি অনুবাদ করো, দেখো 9:5 আসবে, বুঝতে পেরেছো? তোমাকে এখান থেকে জানতে কি হবে, দেখো এবার বলেছে এখানে যে মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি গুণ 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চাই। দেখো এই হল ঘরে টালি বসাতে চাইছে, এটা হচ্ছে মৌসুমীদের হল ঘর। দেখো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে টালি বসানো বলো, চাষ করা বলো, এগুলো কিন্তু ক্ষেত্রফলে কিন্তু করা হয়। মনে করো এটা যদি জমি হতো তাহলে চাষ করা বললে আমরা এই জায়গাটা চাষ করতাম, আর যদি এটা মেঝে হয় ঘরের, তাহলে মেঝের যদি হয় এটা ঘরে, তাহলে এখানে এই দেখো এই জায়গাগুলোতে কি করবে, এই জায়গাগুলোতে আমাকে কী করতে হবে, মেঝেতে টালি বসাতে হবে, বুঝতে পেরেছো? আয়তাকার টালি বসাবে, তাহলে এই যে মেঝের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের উপরেই তো আমাকে টালিগুলো বসাতে হবে, কিন্তু যে টালিগুলো বসাবে সেগুলো কিন্তু আয়তাকার মাপের টালি। এবার যেহেতু আমাকে এর মধ্যে টালিগুলো বসাতে হবে, দেখো এই জায়গাতে টালি বসাতে হবে, এই জায়গাগুলোতে ক্ষেত্রফলের মধ্যে টালি বসাবে, এরকমভাবে এইভাবে টালিগুলো বসানো হবে। এবার দেখো তাহলে যে জায়গাটা টালি বসাতে চাইছি আমি, সেই জায়গাটার ক্ষেত্রফল আমাকে জানতে হবে যে কতটা ক্ষেত্রফল জায়গার উপরে আমাকে টালি বসাতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা নির্ণয় করে নেব যে হল ঘরের ক্ষেত্রফল। হল ঘরের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে, কারণ ক্ষেত্রফল না নির্ণয় করতে পারলে আমি এখানে বুঝতে পারবো না যে ঠিক কতটা জায়গাতে আমাকে টালি বসাতে হবে। তাহলে এখানে লিখবো অতএব হল ঘরের ক্ষেত্রফল। দেখো হল ঘরের ক্ষেত্রফল, হল ঘরটা যেহেতু আয়তাকার বা মেঝেটা যেহেতু আয়তাকার মাপে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত 45, প্রস্থ কত 25, আর এককটা কি লিখবে, বর্গ মিটার লিখবে। ওকে, তাহলে দেখো 45 তার সাথে যদি 25কে গুণ করা তাহলে কত হবে, 25 সাথে 5কে গুণ করলে 125-এর 5, হাতে কত, হাতে থাকলো 12, 25 সারে কত হয়, 25 সারে হয় 100, 100 আর 12 যোগ করলে কত হয় 112, তাহলে 1125 বর্গ মিটার। তাহলে তোমরা 45 তার সাথে যদি 25কে গুণ করো তাহলে 1125 পাবে। এককটা অবশ্যই লিখবে বর্গ মিটার। দেখো এবার এখানে যে টালিগুলো ব্যবহার করা হয়েছে ঘরের মেঝেতে, সেগুলো কিন্তু আয়তাকার টালি, মানে আয়তক্ষেত্রের মতো দেখতে, মানে এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই কিন্তু দেওয়া আছে। যে আয়তাকার টালিগুলো এখানে বসানো হয়েছে তাদের প্রত্যেকের মাপ বলে দেওয়া আছে, মানে টালিগুলো লম্বাতে কত, মানে দৈর্ঘ্যতে কত 25 সেমি, আর চওড়া বা প্রস্থে কত 20 সেমি করে। দেখো যে টালিগুলো, যে আয়তাকার টালিগুলো এখানে ব্যবহার করা হয়েছে, সেই টালিগুলোর একক কিন্তু এখানে দেওয়া আছে কি সেন্টিমিটারে। আর এখানে আমরা যে ঘরের যে মেঝেটা বলো তার ক্ষেত্রফলটা আমরা কত নির্ণয় করলাম, 1125 বর্গ মিটার, এককটা হচ্ছে বর্গ মিটারে। তাহলে তোমাকে সর্বপ্রথম এককটা বা ইউনিটটা কিন্তু সমান করতে হবে। তারপর ক্ষেত্রফলটাকে যে কোটা পেয়েছি আমি বর্গ মিটার, এটাকে আমি বর্গ সেমিতে নিয়ে চলে যাব। দেখো তাহলে 1125 বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটারে পেয়েছি। এটাকে যদি বর্গ সেমি করতে চাই তাহলে কী করব, দেখো আমরা জানি মিটারকে সেমি করতে হলে কি করতে হয়, আমরা জানি 100 সেন্টিমিটারও হয় 1 মিটার। তাহলে এই যে মিটার রয়েছে একে যদি আমি
সেমি করতে চাই তাহলে 100 একটা গুণ করতে হবে আমাকে, তাহলে 1125 এর সাথে যদি আমি একটা 100 গুণ করি তাহলে এটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এখানে যেহেতু বর্গ কথাটা লেখা আছে তাহলে তোমাকে আরও দুটো এক্সট্রা শূন্য এখানে নিতে হবে, বুঝতে পেরেছো? দুটো এক্সট্রা শূন্য কেন নিচ্ছি, কারণ এটা বর্গ মিটার আছে, তাহলে এখানে তুমি বর্গ সেমি লিখবে এবার, কারণ বর্গ মিটার থেকে বর্গ সেমিতে কনভার্ট হয়েছে। এবার দেখো তাহলে কত পাবো, 1125 এবার 4টে শূন্য, 1 2 3 4 তো বর্গ সেমি, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে এই যে আয়তাকার যে হল ঘর তার মেঝের ক্ষেত্রফলটা কত পেলাম, 1125-এর পর 4টে শূন্য, এত বর্গ সেমি। এবার দেখো এবার বলেছে এখানে তোমাকে বলেছে যে প্রতি 100 টালির দাম যদি 500 টাকা হয় তাহলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ পড়বে। এবার দেখো এখানে কতগুলো টালি লাগবে সেটা আমাকে আগে নির্ণয় করতে হবে। তাহলে 100 টালির দাম 500 টাকা দেওয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে কতগুলো টালি লাগবে এই ঘরের মেঝেতে এই আয়তাকার টালি বসাতে মোট কতগুলো টালি লাগবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি করব, দেখো এখানে কতগুলো টালি লাগবে সেটা আমরা কি করে বুঝতে পারবো। দেখো মোট যা ক্ষেত্রফল, এই মোট ক্ষেত্রফলকে, এই মেঝের মোট ক্ষেত্রফলকে যদি আমি একটা টালির ক্ষেত্রফল দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু এই ঘরটিতে মোট কতগুলি টালি লাগবে সেটা আমরা নির্ণয় করতে পারবো, বুঝতে পেরেছো? কারণ এই জায়গাটি হচ্ছে এত বর্গ সেমি, এত ক্ষেত্রফল বিশিষ্ট, আর একটা টালি দেখো জায়গা নিচে কত 25 গুণ 20, মানে একটা টালির ক্ষেত্রফল কত 25 সঙ্গে যদি আমি 20 গুণ করে দিই, মানে দৈর্ঘ্যের সাথে যদি প্রস্থ গুণ করি তাহলে একটা টালির ক্ষেত্রফল পাবো। একটা টালি যদি এই ক্ষেত্রফল জায়গা নিয়ে থাকে তাহলে এতটা ক্ষেত্রফল, মানে এই পরিমাণ ক্ষেত্রফল জায়গাতে কতগুলো টালি লাগবে, তাহলে এই পুরো ক্ষেত্রফলকে আমি একটা টালির ক্ষেত্রফল দিয়ে কী করবো, ভাগ করব, বুঝতে পেরেছো? তাহলে আমি ওপরের অংশটা একটু মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা লিখব যে মোট টালির সংখ্যা, দেখো মোট টালির সংখ্যাটা তুমি কী করে নির্ণয় করবে, মোট টালির সংখ্যা সমান সমান মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলকে তুমি একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবে। এবার এখানে আমি লিখে দিচ্ছি, একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করবে। তাহলে দেখো মোট টালি এই ঘরটির মেঝেতে কতগুলো টালি লাগবে, মোট ক্ষেত্রফলকে আমি একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। দেখো মোট ক্ষেত্রফল কত, 1125 ছিল, তারপরে 4টে শূন্য, 1 2 3 4, এটাকে ভাগ করবো কত দিয়ে, একটি টালির ক্ষেত্রফল। দেখো যে টালিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আয়তাকার টালি, তার দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে আমি কী পাবো, একটি টালির ক্ষেত্রফল পাবো, মানে 25 গুণ কত 20, বুঝতে পেরেছো? এবার কাটাকাটি করে দাও, এখানে টি লিখবে, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও। এবার দেখো 25 দিয়ে এটাকে কাটো, 25 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে 25 4 কত হয়, 25 4 হয় 100, তাহলে 12 এখানে 25, 25 5 কত হয় 125, 1 2 3টে শূন্য আছে এখানে বসিয়ে দাও, 1 2 3। এবার এই সংখ্যাটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 45,000কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করার থেকে অর্ধেক হয়ে যাওয়া, না 22,500 হবে। তাহলে 22,500, এটার সাথে এটাকে কাটলে আমি 22,500 পাবো, কারণ 2 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে অর্ধেক করে দেওয়া, তাহলে 22,500টি। তাহলে বুঝতে পেরেছো এই হল ঘরের মেঝেতে মোট 22,500 টালি লাগবে। এবার দেখো শেষের লাইনটা দেখবে, তোমরা বলেছে যে 100টি টালি যদি তুমি বসাতে চাও তাহলে তার জন্য কিন্তু খরচ হয় 500 টাকা, কিন্তু টালি তো আমাকে অনেক বেশি বসাতে হবে, তার জন্য কত খরচ পড়বে সেটা এবার আমরা দেখব। তাহলে তুমি এখানে লিখবে এবার যে 100টি টালি বসাতে 100টি টালি বসাতে খরচ, 100টি টালি বসাতে খরচ কত 500 টাকা, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখবে। তাহলে 100টি টালি বসাতে খরচ হচ্ছে 500 টাকা, তাহলে একটি টালি বসাতে খরচ ঐকিক নিয়ম 500 বাই হয়ে যাবে কত 100, মানে 5 টাকা পড়বে।
তাহলে আমাকে 22,500টি টালি বসাতে হবে। বুঝতে পেরেছো? আমাকে বসাতে হবে কতগুলি টালি? 22,500টি টালি। এবার তাহলে কত খরচ পড়বে? তাহলে 22,500 এতটি টালি বসাতে খরচ কত? তাহলে 500/100 গুণ করে দেবো। কেন গুণ করছি? কারণ 22,500টি টালি বসাতে বেশি খরচ পড়ে, বেশি হলে গুণ করতে হয়। তাহলে 22,500 টাকা লিখবে এখানে। বুঝতে পেরেছো? এবার দেখো এটা কাটাকাটি করে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটাও কেটে দাও। তাহলে এখানে 500 তার সাথে 225কে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি 5 গুণ করে দাও। তাহলে 225 তার সঙ্গে 5 গুণ করলে কত হবে? 5 5 25 5 হাতে 2, 5 2 10, 12 2 হাতে থাকলে কত? 1, 5 2 10 আর 1 কত হয়? 11। আর এখানে কটা শূন্য বসাবে? দেখো একটা দুটো শূন্য আছে, তার এখানে দুটো শূন্য বসিয়ে দেবে। তাহলে তুমি কত পাচ্ছ? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1,12,500 টাকা। তাহলে এটি হয়ে গেল কি আমাদের 15 দাগের অঙ্কের সঠিক উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের দাগের অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করে নেব 16 দাগের অঙ্কটি। দেখো 16 দাগের অঙ্কে বলা হয়েছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2,160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1,620 টাকা বা 1,620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমরা এবার সমাধান করব 16 দাগের অঙ্কটি। দেখো এখানে একটি হল ঘর আছে। তুমি মনে করো না এটি একটা হল ঘর। এই হল ঘরের দৈর্ঘ্যটা কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 18 মিটার। প্রস্থ কিন্তু কোয়েশ্চেনের মধ্যে কিছু বলেনি। তাহলে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় কত? 2,160 টাকা। এটা প্রশ্নের মধ্যে দেখবে বলেছে। মনে করে নাও এখান থেকে এটা পুরোটা, এটা এই যে একটা হল ঘর, এর আমি একটা নাম নিয়ে নিলাম ABCD। এখানে যে আয়তাকার ঘরটি রয়েছে তার আমি একটা নাম নিলাম ABCD। বুঝতে পেরেছো? যার দৈর্ঘ্যটা হচ্ছে 18 মিটার। এবার প্রশ্নের মধ্যে বলেছে এই 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে খরচ কত হয়? খরচ হয় এই পুরো ABCD মাপের যে ঘরটা রয়েছে এখানে, এই পুরোটাতে খরচ কত হচ্ছে? 2,160 টাকা খরচ হচ্ছে। 2,160 টাকা খরচ হয় কার্পেট দিয়ে মুড়তে। বুঝতে পেরেছো? এটা কিন্তু কোয়েশ্চেন মধ্যে দেওয়া আছে। এবার বলেছে এই যে হল ঘরটা রয়েছে এর প্রস্থ যদি 4 মিটার কম হতো। দেখো এখনও প্রস্থ এখান থেকে এতটা পরিমাণ রয়েছে, এখান থেকে এতটা পরিমাণ প্রস্থ রয়েছে। যদি 4 মিটার কম হতো, কম হলে কী হবে? সরু হয়ে যাবে, এটা আরও এদিকে চলে যাবে। মনে করো 4 মিটার, এখান থেকে মনে করো এই পর্যন্ত 4 মিটার কমিয়ে দিলে মনে করো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, মানে এখান থেকে এটা 4 মিটার কমালাম, এখানে এটা 4 মিটার কমিয়ে দিলাম, এখান থেকে এতটা মনে করো 4 মিটার আমি কমিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এখন এইরকম মাপের হয়ে যাবে। এই দেখো এই জায়গাটা দেখো। বুঝতে পেরেছো? তাহলে 4 মিটার কমালে খরচ কত হয়? বলেছে 1,620 টাকা। 1,620 টাকা খরচ হয়। প্রস্থ যদি তুমি 4 মিটার যদি কমিয়ে দাও তাহলে খরচটা আগে হচ্ছিল কত? 2,160 টাকা। প্রস্থ তুমি যেই 4 মিটার কমিয়ে দিয়েছো তখন খরচ এখন কত হচ্ছে? 1,620 টাকা খরচ হচ্ছে। বুঝতে পেরেছো? এবার দেখো এইখানে যে প্রস্থ 4 মিটার কমালাম, এই জায়গাটা দেখো। তাহলে এইখানেও দেখো 4 মিটার কমানোর ফলে দেখো এই জায়গাটা দেখো, এখানে খরচ কত হয়েছে? 1,620 টাকা। দেখো এইখানেও একটা ছোট্ট পারা আয়তাকার চিত্রের মতো দেখতে একটা চিত্র এখানে তৈরি হয়েছে। দেখো তাহলে এটার নাম কী ছিল? পুরোটার নাম ছিল ABCD। আমি এটার নাম নিয়ে নিচ্ছি। ABC তো দেওয়া আছে, ডি পর্যন্ত হচ্ছে EF নিয়ে নাও। তাহলে এটা E আর F, EF। তাহলে BCEF এই জায়গাটা দেখো। দেখো এখান থেকে এটা, দেখো এখান থেকে এটা, মানে A থেকে D পর্যন্ত এটা দৈর্ঘ্য কত ছিল? 18 মিটার ছিল। তাহলে এখান থেকে দৈর্ঘ্য তো ফিক্স থাকবে কারণ প্রস্থ কমানো হয়েছে, তাহলে এটাও 18ই হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা 18 হলে এটাও 18 হবে। তাহলে 18, দেখো এটা হচ্ছে 18 আর প্রস্থ দেখো এখান থেকে এটা কত? 4, কারণ এখান থেকে এটা 4 মিটার কিন্তু কমানো হয়েছে। বুঝতে পেরেছো? কত কমানো হয়েছে? 4 কমানো হয়েছে। তাহলে এইখানে যে আয়তাকার চিত্রটা তৈরি হয়েছে এই অংশটা BCEF, এই অংশটা দেখো BCEF, এর ক্ষেত্রফলটা কত বলো তো?
এর দৈর্ঘ্য জানি, এখানে যে ফিগারটা আমি পেয়েছি এই অংশটা BCEF, এর ক্ষেত্রফলটা কী করে পাবো? কারণ দেখো দৈর্ঘ্য জানি আমি কত 18, আর প্রস্থ কত, এখান থেকে এটা 4 মিটার কমানো হয়েছে, মানে 4, এখান থেকে এইটুকুনি মাপ 4 হবে। তাহলে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, এর সঙ্গে এটা গুণ করে দিলে কী পাবো? আমি ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে আমরা লিখব যে BCEF অংশের ক্ষেত্রফল। তাহলে BCEF অংশের ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 18 গুণ কত 4, এখানে বর্গ মিটারটা লিখবে। তাহলে দেখো 18 সঙ্গে 4 গুণ করলে কত হয়? 72। তাহলে 72 বর্গ মিটার পেলাম। তাহলে এইটুকুনি জায়গার ক্ষেত্রফল কত পেলাম? 72 বর্গ মিটার। এবার দেখো 4 মিটার কমিয়েছি মানে কি 72 বর্গ মিটার ক্ষেত্রফল কিন্তু কমে গেছে। তাহলে 72, 4 মিটার প্রস্থ কমিয়েছি, তার অর্থ হচ্ছে 72 বর্গ মিটার কিন্তু ক্ষেত্রফল কমে গেছে। তাহলে 72 বর্গ সেমি যখন ক্ষেত্রফল কমেছে, তখন খরচটা কত কমলো? দেখো পুরোটা যখন ABCD, এই পুরোটা যখন কার্পেট দিয়ে ঢাকছিলাম তখন খরচ হচ্ছিল 2160 টাকা। যেই ক্ষেত্রফল যখন 72 বর্গ মিটার, অর্থাৎ প্রস্থ 4 কমে যাওয়ার অর্থ হচ্ছে 72 বর্গ মিটার ক্ষেত্রফল কমে গেছে। তাহলে খরচটা কত কমে গেছে? তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, 1620। তাহলে তুমি কত পাবে? তাহলে 0, 6 থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে 4, আর 11 থেকে 6 বাদ দিলে 5, 540। দেখো 540 টাকা। তাহলে 540 টাকা কি হচ্ছে? কমে যাচ্ছে। ক্ষেত্রফল 72 কমে গেলে খরচ কত কমছে? 540। বুঝতে পেরেছো? তার মানে আমি বলতে পারি যে 540 টাকা, 540 টাকা খরচ হয় কত বর্গ মিটারের জন্য? 72 বর্গ মিটারের জন্য। বুঝতে পেরেছো? আর আমার পুরো ABCD পুরো জায়গাটা কার্পেট দিয়ে ঢাকতে কত খরচ হচ্ছিল? 2160 টাকা। তাহলে এর জন্য কত ক্ষেত্রফল হয় সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব যে 540 টাকা খরচ হয়, 540 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? 72 বর্গ মিটারে। বুঝতে পেরেছো? কারণ 540 টাকা খরচ হচ্ছে এই 72 বর্গ মিটারের জন্য। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে 1 টাকা খরচ হয় কত? ঐকিক নিয়ম। তাহলে 72 বাই কী হবে? 540 এত বর্গ মিটারে। কিন্তু আমার এই পুরোটা মানে ABCD, এই পুরো আয়তাকার যে হলঘরটা রয়েছে সেটাতে কত খরচ হচ্ছিল? পুরোটাতে 2160 টাকা। তাহলে তখন ক্ষেত্রফলটা কত ছিল? তখন পুরোটার ক্ষেত্রফলটা কত ছিল সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2160 টাকা খরচ হয়, 72 বাই 540 গুণ করতে দেবো কত? 2160। এটাকে তুমি একটু কাটাকাটি করে নাও। তাহলে এই শূন্যের সাথে এই শূন্য কেটে দাও, 18 দিয়ে কাটবে, 18 4 72, 3 18 54, 3 দিয়ে এটাকে কাটো, 3 দিয়ে কাটলে কত হবে? এটা 3 এর সাথে 21, 3 দুগুণে 6, তাহলে 72। তাহলে 72 সাথে 4কে গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, 7 4 কত? 28। তাহলে 288, সরি এখানে বর্গ মিটার হবে। তাহলে বর্গ মিটার। তাহলে দেখো 2160 টাকা যখন খরচ হচ্ছিল তখন ক্ষেত্রফলটা কত ছিল? 288 বর্গ মিটার। তাহলে আমরা ABCD এই অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি, মানে পুরো হল ঘরের ক্ষেত্রফল নির্ণয় করে দিয়েছি। তাহলে এখানে প্রশ্নের মধ্যে কি জানতে চেয়েছিল? প্রশ্নের মধ্যে জানতে চেয়েছিল হল ঘরের ক্ষেত্রফল কত। তাহলে হল ঘরের ক্ষেত্রফল কত? 288 বর্গ মিটার। তাহলে এখানে লিখবে হল ঘরের ক্ষেত্রফল হলঘরের ক্ষেত্রফল 288 বর্গ মিটার। এটি হয়ে গেল 16 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব 17 দাগের অঙ্কে। 17 দাগের অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল দুটোই কিন্তু এই ক্ষেত্রে তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে তথ্যে দেওয়া আছে আয়তাকার একটা জমি আছে, সেই জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর। আলাদা করে বা পৃথকভাবে দৈর্ঘ্য কত সেটাও দেওয়া নেই, আলাদা করে বা পৃথকভাবে প্রস্থ কত সেটাও দেওয়া নেই, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা দেওয়া আছে 3 মিটার। তাহলে এখান থেকে তোমাকে জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল উভয়ই নির্ণয় করতে হবে। দেখো তাহলে এবার আমরা 17 দাগের অঙ্কের সমাধান দেখব। তুমি মনে করো নাও এটি একটা আয়তাকার বাগান। দেখো এখানে কী দেওয়া আছে? বাগান না জমি ছিল? এখানে দেখো তো এখানে দেওয়া আছে আয়তাকার জমি।
দেখো একটা আয়তাকার জমি, এই জমিটির কর্ণের দৈর্ঘ্য, দেখো এই আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার। দেখো এটা হচ্ছে আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে কর্ণ। তাহলে এই যে এই কর্ণ মানে এখান থেকে এটা এই যে বাহুটা এখানে টানলাম এর মাপটা বলে দিচ্ছে কত? 15 মিটার। এটা হচ্ছে 15 মিটার। আর এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা করে বলা নেই যে কত, কিন্তু এই দৈর্ঘ্য আর প্রস্থ এদের অন্তর দেওয়া আছে। মানে তুমি যদি দৈর্ঘ্যটাকে যদি তুমি 20 ধরে নাও, তাহলে এর ঠিক এই দৈর্ঘ্য আর প্রস্থ এদের ডিফারেন্স যেন 3 হয়, সেইভাবে তোমাকে এখানে প্রস্থটা লিখতে হবে। তাহলে আমি যদি 20 থেকে দৈর্ঘ্য যেটা ধরেছি তার থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই, মানে যেটা অন্তর বলেছে, তাহলে কত হবে? 17 হবে। দেখো দৈর্ঘ্য 20 আর প্রস্থ 17 ধরলে এদের মধ্যে দেখো পার্থক্যটা কত আসছে? 3 আসছে, ও অন্তরটা 3 আসছে। তুমি যদি দৈর্ঘ্যটাকে যদি 10 ধরে নাও, তাহলে প্রস্থ কত হবে? মানে দৈর্ঘ্য যা ধরেছি তার থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 10 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 7 হবে। দেখো 10 আর 7 এদের মধ্যে পার্থক্যটা কত পাবে? 3 পাবে। কিন্তু এইগুলো তো তোমাদের আমি বোঝানোর জন্য ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য 10 হলে প্রস্থ হবে 7, দৈর্ঘ্য 20 হলে প্রস্থ হবে 17। এগুলো তো তোমাদের আমি বোঝানোর জন্য বললাম, আমরা তো জানি না যে দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা ধরে নেব যে ধরি দৈর্ঘ্যটা হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য যা ধরবো প্রস্থ তার থেকে 3 কম হবে। একই রকমভাবে যখন 20 ধরেছিলাম তার থেকে 3 বিয়োগ করে পেয়েছিলাম আমরা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি আমি x ধরি তাহলে প্রস্থ কী হবে? একই রকমভাবে তার থেকে 3 বাদ দিয়ে দেবো, মানে x - 3 হবে। বুঝতে পারলে? তাহলে আমরা লিখব যে ধরি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে x - 3 মিটার। তাহলে এখানে লিখবো আমরা যে ধরি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, এটা আমরা অ্যাজুম করে নিলাম। আর আয়তাকার বাগানের প্রস্থ কত? তার থেকে 3 কম হবে, x - 3 মিটার। দেখো এদের মধ্যে পার্থক্যটা 3। তাহলে কোয়েশ্চেন যেরকমভাবে বলেছিল যে তাদের মধ্যে পার্থক্যটা যেন 3 হয়, সেই হিসাবে আমি দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়েছি। এবার দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 15 মিটার। দেখো আয়তাকার বাগান বলো, মাঠ বলো বা আয়তাকার যে কোনো চিত্র বলো, তারা কর্ণের দৈর্ঘ্য কী করে নির্ণয় করতে হয় সেটি আমি ক্লাস 1-এ খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তাহলে আমরা দেখো এখানে কি লিখব? প্রশ্নানুসারে তুমি এখানে লিখবে। এখান থেকে আমাকে কী নির্ণয় করতে হবে? দেখো প্রশ্নানুসারে আমি কী লিখব? দেখো এটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি যে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। তাহলে প্রশ্ন অনুসারে এখানে আমি লিখলাম কি কর্ণের দৈর্ঘ্য সমান 15। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কত আছে এখানে? দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে তার স্কোয়ার করবো আমরা, প্লাস প্রস্থ তার স্কোয়ার। প্রস্থ কত? x - 3। এটা আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম। তাহলে দৈর্ঘ্য তার স্কোয়ার, দৈর্ঘ্য এখানে x তার স্কোয়ার প্লাস প্রস্থ এখানে x - 3 তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা। আর কর্ণের দৈর্ঘ্য দেখো দেওয়া আছে কত? 15। তাহলে এটা সমান আমি কী করতে পারি? 15 করতে পারি। এবার দেখো এই রুট চিহ্নটা আমাকে এখান থেকে তুলতে হবে। এই রুট চিহ্নটা তোলার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সমান এর ডান দিকে একটা অংশ, বাম দিকে একটা অংশ, উভয় পক্ষেই ডান পক্ষে এবং বাম পক্ষ উভয় পক্ষেই আমি বর্গ করে দেবো। তাহলে বর্গ করলে কী হবে বলো তো? দেখো x তার স্কোয়ার প্লাস x - 3 তার স্কোয়ার, ওকে, সমান এদিকে 15 তার স্কোয়ার করব। দেখো রুট চিহ্নটা আমি দিলাম না, কারণ এই যে রুট চিহ্নটা আছে তার ভেতরে কী ছিল? দৈর্ঘ্য স্কোয়ার আর প্রস্থ মানে x - 3 তার স্কোয়ার। এটার যদি আমি স্কোয়ার করি, এদিকে 15 ছিল তারও স্কোয়ার করতে হবে। তাহলে কী হবে? এই স্কোয়ারের সাথে রুট কিন্তু কেটে যায়, কারণ রুটের মান কত হয়? রুটের মান হয় 1/3। এই 2-এর সাথে এই 2টা কেটে যাবে। তাহলে পুরো থাকবে কি? রুটের ভেতরে যেগুলো ছিল x স্কোয়ার প্লাস x - 3 তার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে আমি রুট চিহ্ন দিলাম না, তার পরিবর্তে আমাকে এখানে লিখতে হবে এবার যে উভয় পক্ষকে বর্গ করে পাই, বোথ সাইড স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে x স্কোয়ার হবে এটা, প্লাস এটাকে a - b তার হোল স্কোয়ারে ভেঙে দাও। তোমরা সকলেই জানো যে a - b তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? a - b
তার হোল স্কোয়ার। এর সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই আকারে রয়েছে, এই আকারে তুমি ভেঙে দাও। তাহলে এক্স স্কোয়ার এটা যেমন আছে তেমন রাখো, এটাকে এ ধরে নাও, এক্সটা হচ্ছে এ আর 3টা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 করতে 2, এ করতে এক্স, বি করতে 3 প্লাস বি স্কোয়ার, বি মানে তো এখানে 3 তাহলে তার স্কোয়ার সমান এখানে 15, তার স্কোয়ার করলে কত 15 স্কোয়ার 225 হয়। 15 সঙ্গে 15 গুণ করলে কত হয় 225। এবার দেখো এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার কী হবে, এক্স স্কোয়ারের সাথে আরেকটা এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার হবে, 2x স্কোয়ার মাইনাস 2-এর সাথে যদি 3কে গুণ করে 2 3 6x মানে 6x, আর এখানে কত প্লাস 3 স্কোয়ার কত 9। আর সমানের ডান দিকে দেখো 225 সংখ্যাটা রয়েছে, এটাকে আমি সমানের বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস হবে কারণ এখানে কিছু নেই মানে প্লাস আছে 225। তাহলে ডান দিকটা পুরো ফাঁকা হয়ে গেল মানে এখানে 0 হবে, তাহলে 0 বসিয়ে দাও ডান দিকে। 2x স্কোয়ার মাইনাস 6x দেখো প্লাস এখানে মাইনাস, এটা সংখ্যা, এটা যোগ বিয়োগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 225 থেকে যদি 9 বাদ দেওয়া হয় তাহলে কত 216 হবে, প্লাস আর মাইনাস বড় সংখ্যার আগে কী আছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্নটা বসাবে এখানে সমান 0। বুঝতে পেরেছো? এবার দেখো এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, এই 3টে পদ, এই 3টে পদের মধ্যে দেখো কি কমন যাবে, দেখো প্রত্যেকটা পদকেই দেখো এখানে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 তুমি এখান থেকে কমন নিয়ে নেবে। তুমি আন্ডারলাইন করবে না, তোমাদের বোঝানোর জন্য এখানে আমি দাগগুলো দিলাম। তাহলে 2 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে কী পড়ে থাকবে, কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা, তাহলে এই পদটাকে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 2 কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ারে পড়ে থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x, এই পদকে আমি যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 3 6 3x হবে, এটা মাইনাস দাও এখানে। আর 216কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে অর্ধেক হয়ে যাবে, 216 অর্ধেক হচ্ছে 108, আর এদিকে শূন্য যেমন আছে লিখে দাও। তাহলে দেখো এবার আমি উপরের অংশটি একটু মুছে দিচ্ছি, উপরে লিখতে হবে। দেখো দেখো এখানে যে 2টা যেটা কমন নিয়েছে সেটা দেখো এই ব্র্যাকেটের সাথে গুণ আকারে রয়েছে, এটাকে যদি আমি সমানে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে, মানে নিচে লিখে দেবো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 সমান, দিকে 0 ছিল, এই 2 এদিকে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হবে, ভাগ মানে নিচে লেখা, তাহলে শূন্যের নিচে বসে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয়। এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণে এসছে, এটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণে এসছে, এটাকে আমাকে এবার সমাধান করতে হবে। দেখো এখান থেকে এক্সের মানটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব বা মধ্যপদ বিশ্লেষণ করব। দেখো এই 108 শেষে যেটা রয়েছে, দেখো আমাদের কাজ কি, এখানে যে 108 রয়েছে এই 108কে এমন দুটি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করব, 108কে এমন দুটি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করব যাকে আবার বিয়োগ করলে মাঝের এই 3 যেন চলে আসে। দেখো তুমি যদি 12-র সাথে যদি 9 গুণ করো, 12 গুণ 9 কত হয়, 9 12 108। দেখো 12-র সাথে 9 গুণ করলে কত পাচ্ছি 108। আবার দেখো 108-এর আগে কী চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ করে কিন্তু এই মাঝের সংখ্যাটা নিয়ে আসতে হবে তোমাকে। তাহলে 12 থেকে যদি আবার 9 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো আমি 3 পাবো। তাহলে দেখো 12 আর 9 একমাত্র এরাই এক জোড়া সংখ্যা যাদের গুণ করলে 108 হয়, আবার বিয়োগ করলে 3 মাঝের সংখ্যাটি আসছে, তাহলে আমাকে এই জোড়ার সংখ্যা দুটোই নিতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দাও, মাইনাস 3x, এখানে 3x আছে, 3xকে লিখবো অন্য স্টাইলে লিখবো, কীভাবে লিখবো, এই 12 থেকে 9 বাদ দিলেও কিন্তু 3 হয়, এই আকারে লিখবো। তাহলে এখানে তুমি 12 মাইনাস 9 লেখো, কিন্তু x ছিল তাহলে একটা x বাইরে দিতে হবে আমাকে, কারণ 12 থেকে 9 বাদ দিলেও 3 হয়, আর x ছিল x লিখলাম, মাইনাস কত 108 সমান 0 এক্স স্কোয়ার। এবার দেখো এই ব্র্যাকেটটা তুমি ওপেন করো, মাইনাস আর এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, এটা 12-র সাথে এক্স গুণ করলে কত 12x, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস চিহ্ন দেবে, 9-এর সাথে এক্স গুণ করলে কত হবে 9x, মাইনাস এখানে 108 যেমন আছে রেখে দাও সমান 0। এবার দেখো এখানে মোট 4টি পদ আছে, দেখো আমি আন্ডারলাইন করছি, দেখো এই একটা এক্স স্কোয়ার মাইনাস 12x, এই এক মনে করো এই দুটো থেকে আমরা কমন নেবো এবার, আর এই জোড়া থেকে আমরা কমন নেবো। দেখো কি পাচ্ছি, দেখো এই এক্স স্কোয়ার আর মাইনাস 12x এদের মধ্যে থেকে কি কমন পাবো আমি, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, মানে দুটো পদকে আমরা এক্স দিয়ে ভাগ করতে পারি, মানে এমন একটা সংখ্যা খোঁজো যেটা দিয়ে এই এক্স স্কোয়ার এই পদটিকে ভাগ করা যায়, আবার 12x
এটুকু ভাগ করা যায়, সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স দিয়ে দুটো পদকে যেহেতু ভাগ করা যাচ্ছে তাহলে এক্স কমন নিয়ে নেবো। তাহলে দেখো যেটা কমন নিয়ে সেটাতে আমাকে ভাগ করতে হয়, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কী থাকবে, এক্স থাকবে, এক্স মাইনাস এখানে 12x আছে, এই 12xকে যদি আমি যেটা কমন নিচ্ছি সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স এক্স কাটবে, তাহলে 12 পড়ে থাকবে, তাহলে 12 লিখবে প্লাস। এবার দেখো এই দুটো পদ থেকে কী কমন যায়, এখানে 9x, এখানে হচ্ছে কত 108। দেখো এমন একটা সংখ্যা খোঁজো যেটা দিয়ে 9x এটুকু ভাগ করা যাবে এবং 108 এটুকু ভাগ করা যাবে, সেটা হচ্ছে কি বলতো 9। দেখো 9 দিয়ে 9xকে ভাগ করা যায়, আবার 108কে ভাগ করা যায়, তাহলে 9 কমন নিয়ে নাও। তাহলে 9 কমন নিলে কী হবে, এটাকে ভাগ করো তুমি, 9xকে 9 দিয়ে ভাগ করলে কত হবে, এক্স পড়ে থাকবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়। আর 9 12 কত হয় 108, 108কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 12 পাবো, সমান সমান 0। তোমরা সর্বদাই মনে রাখবে এইখানে এই ব্র্যাকেটের মধ্যে আর এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু সেম সংখ্যা আসবে এবং সেম চিহ্ন দিয়ে আসবে, তবেই কিন্তু তোমার এখানে কাজটা ঠিক হবে। তাহলে দেখো এই একটা পদ আর এই একটা পদ, তাই দুটো পদের মধ্যে x মাইনাস 12 দুই জায়গাতে দেখতে পাচ্ছি, তাহলে x মাইনাস 12 তুমি আবার কমন নিয়ে নাও, x মাইনাস 12 দুই জায়গাতে রয়েছে, কমন নিয়েছে, তাহলে এখানে পড়ে রয়েছে কি x আর প্লাস দিয়ে এখানে কে পড়ে রয়েছে 9, এদিকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, সমান সমান 0। তাহলে দেখো এই একটা সংখ্যামালা, একটা সংখ্যামালা, মাঝে কিছু চিহ্ন নেই মানে গুণ আছে, তাহলে দুটো সংখ্যামালাকে যদি আমি গুণ করে 0 পাই তাহলে তারা পৃথকভাবে 0 হবে, মানে x মাইনাস 12 এটা সমানও 0 হবে, আবার x প্লাস 9 এটার মানও 0 হবে। তাহলে x এর মানটা এখান থেকে আমি কী পাবো, মাইনাস 12 যদি সমানের ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এটা প্লাস 12 হয়ে যাবে, তাহলে 12 পেলাম। আর এখানে x এর মানটা কী পাচ্ছি, প্লাস 9 যদি সমানের ডান দিকে চলে গেলে মাইনাস 9 হবে, বুঝতে পেরেছো। তাহলে এখানে x এর দুটি মান আমি পেলাম, দুটি বীজ পেলাম, এটা প্লাস 12, এটা হচ্ছে মাইনাস 9। এবার দেখো x আমরা কী ধরেছিলাম, x ধরেছিলাম ওই আয়তাকার বাগানের কী ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম। এবার বলো এই 9 এর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস মানে কি শূন্যের থেকেও কম, নেগেটিভ। দৈর্ঘ্য কখনো বাগানের দৈর্ঘ্য কখনো 0 থেকে কম হতে পারে, নেগেটিভ হতে পারে, কখনো না। তাহলে আমরা কোন মানটাকে গ্রাহ্য করব, 12, তাহলে x এর মানটা 12 ধরবো। আর x আমরা কী ধরেছিলাম, x ধরেছিলাম বাগানের দৈর্ঘ্য। তাহলে এবার আমরা এখানে লিখব যে অতএব বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্যটা কত হবে বলো তো, 12 মিটার হবে, বুঝতে পেরেছো। তাহলে বাগানের দৈর্ঘ্য কত পেলাম, 12 মিটার। তাহলে বাগানের প্রস্থ কত হবে, দেখো বাগানের প্রস্থ ছিল কত, x মাইনাস 3 ছিল, মানে x থেকে 3 বিয়োগ করতে হবে, x এর মানটা তো 12, তাহলে সেখান থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে 9, তাহলে 9 মিটার। দেখো এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে এই আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল উভয়ে। তাহলে আমরা সর্বপ্রথম পরিসীমা নির্ণয় করব, যে বাগানের পরিসীমা, বাগানটি যেহেতু আয়তাকার বাগান তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্র বা রাশিমালা সেটি দিয়ে আমাকে পরিসীমাটি নির্ণয় করতে হবে। কী রাশিমালা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তুমি মান বসিয়ে দাও, 2 যেমন আছে রেখে দাও, ব্র্যাকেট দৈর্ঘ্য দেখো কত পেয়েছি আমরা, 12 পেয়েছি, প্লাস প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 9, এখানে মিটার লিখবে তুমি। তাহলে 2 যেমন আছে রেখে দাও, 2 এর পর এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, 12 যোগ 9, 12 আর 9 কত হয় 21 হয়, কত হয় 21 মিটার। তাহলে 12-র সাথে আমরা 9কে যোগ করে কত পেলাম, 21 পেলাম। তাহলে 2 গুণ 21 কত হয় 42 মিটার। তাহলে আয়তাকার বাগানের পরিসীমাটা কত পেলাম আমরা, 42 মিটার পেলাম। এবার আমাদের বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বাগানের ক্ষেত্রফল। দেখো বাগানের ক্ষেত্রফল, বাগানটি যেহেতু আয়তাকার বাগান তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল আমরা কী করে নির্ণয় করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেবো। দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 9, এখানে বর্গ মিটার এককটা কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে। তাহলে 12 সাথে 9 গুণ করলে কত, 9 12 কত হয় 108, তাহলে 108 বর্গ মিটার। তাহলে তোমরা বুঝতে পেরেছো 17 দাগের অঙ্কটি কী করে আমরা সমাধান করলাম। তাহলে এটি হয়ে গেল 17 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব লাস্ট অঙ্কে, 18 দাগের অঙ্কে। হয়েছে 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করে লিখি। দেখো একটি আয়তাকার চাতাল আছে, সেই চাতালের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। দেখো 385 মিটার ইন্টু 60 মিটার মানে 385 এটা দেওয়া আছে ওই চাতালের দৈর্ঘ্য, আর 60টা হচ্ছে আয়তাকার চাতালের প্রস্থ। এইগুলো কিন্তু আমি আগেও বলেছি, এইভাবে দেওয়া থাকলে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ ধরতে হয়, বুঝতে পেরেছো। দেখো
তুমি ধরে নাও এটি একটা আয়তাকার চাতাল, আয়তক্ষেত্রের মতো দেখতে, তার জন্য একে আয়তাকার চাতাল বলা হচ্ছে। এই চাতালের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 385 মিটার। এখানে সরাসরি বলে দেয়নি যে চাতালের দৈর্ঘ্য, মানে 385 × 60 মানে প্রথমের মানটা কিন্তু দৈর্ঘ্যকে নির্দেশ করছে, আর 60 যেটা রয়েছে সেটা চাতালের প্রস্থকে নির্দেশ করছে। বুঝতে পেরেছো? তাহলে এই মাপের একটি আয়তাকার চাতাল আছে, বোঝা গেল? এবার দেখো এখানে তোমাকে বলেছে যে এই আয়তাকার চাতাল পাকা করবে, তার জন্য সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। এর মধ্যে বর্গাকার টাইলস বসানো হবে। এই যে চাতাল রয়েছে আয়তাকার চাতাল, এই চাতালের এই জায়গাটাতে আমাকে টাইলস বসাতে হবে, এই জায়গাটা, তাহলে এই জায়গার ক্ষেত্রফল আমাকে তো নির্ণয় করতেই হবে। এবার দেখো যে টাইলসগুলো বসাবো সেই টাইলসগুলো বর্গাকার টাইলস এরকম। বুঝতে পেরেছ? সর্ববৃহৎ কত পরিমাপের বর্গাকার টাইলস বসাতে হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, এবং টাইলস এর মধ্যে মোট কতগুলো টাইলস আমার প্রয়োজন হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো আমরা কি করে অঙ্কের সমাধান করব। দেখো আমরা প্রথমে লিখব যে চাতালের দৈর্ঘ্য, দেখো চাতালের দৈর্ঘ্য কত দেওয়া আছে, আয়তাকার চাতালের দৈর্ঘ্য হচ্ছে 385 মিটার আর প্রস্থ কত 60 মিটার। এটা আমরা আগে এখানে লিখে নেব। তাহলে তুমি লিখবে এখানে আয়তাকার চাতালের দৈর্ঘ্য, তাহলে আয়তাকার চাতালের দৈর্ঘ্যটা কত? 385 মিটার। দেখো এই 385কে আমরা অন্যভাবে লিখতে পারি, এটাকে উৎপাদকে তুমি বিশ্লেষণ করো, মৌলিক সংখ্যায় ভেঙে দাও এটাকে 385কে। তাহলে তুমি কীভাবে, দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 7 35, 3 35, 5 7 35, 7 দিয়ে দাও, 7 11 77। তাহলে 385কে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 5 7 আর 11, মানে 5 × 7 × 11 এত মিটার। 385কে আমি যদি ভাঙি তাহলে 5 × 7 × 11, এটাকে গুণ করলে সে 385 হয়। আবার লিখবো আমরা আয়তাকার চাতালের প্রস্থ, আয়তাকার চাতালের প্রস্থ কত? দেখো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে কত? 60 মিটার। একই রকমভাবে আমরা 60কেও মৌলিক উৎপাদকে ভাঙবো। দেখো 60, এটা আমি একটু মুছে দিই। প্রথমে 2 দিয়ে দাও, এটা 2 30 60 হয়, 2 15 কত হয়? 30 হয়। 3 দিয়ে দাও, 3 5 কত? 15। তাহলে আমরা কত পাচ্ছি? 2 × 2 × 3 × 5 এত মিটার। অর্থাৎ 60কে আমি এই ফরম্যাটেও লিখতে পারি, এগুলোকে গুণ করলে সে 60ই হয়। এবার দেখো এখানে বলেছে সর্ববৃহৎ যে বর্গাকার টাইলসগুলো ব্যবহার করা হবে তার দৈর্ঘ্যটা তোমাকে নির্ণয় করতে হবে, বোঝা গেল? এবার সর্ববৃহৎ এই কথাটি আমরা কখন ব্যবহার করি বলো তো? সর্ববৃহৎ বলতে বোঝায় এখানে এই দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? 385 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 60 মিটার। তাহলে সর্ববৃহৎ যে বর্গাকার টাইলসটা বসাতে হবে তার জন্য আমাকে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এদের আমাকে গসাগু নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো? দৈর্ঘ্য আর প্রস্থর গসাগু নির্ণয় করতে হবে। এই দৈর্ঘ্য আর প্রস্থের গসাগু যেটা হবে সেটাই হবে এই বর্গাকার টাইলসের কী বলো তো একটি ধারের দৈর্ঘ্য, সর্ববৃহৎ মাপের কিন্তু সেটা হবে। তাহলে এখানে আমরা লিখব কি? এখানে আমরা লিখব অতএব চাতালের দৈর্ঘ্য ও প্রস্থের গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা আমরা নির্ণয় করব। দেখো তাহলে চাতালের দৈর্ঘ্য ও প্রস্থের গসাগুটা কত হয় বলো তো? গসাগু দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থকে আমি মৌলিক সংখ্যায় ভেঙে নিয়েছি। তাহলে গসাগু মানে কি? দুটোর মধ্যে দেখো কী কী আমি মিল পাচ্ছি। দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এদের যে আমি গুণনীয়কে ভেঙে নিয়েছি এদের মধ্যে সব থেকে গরিষ্ঠ মানে সব থেকে বড় মিলছে কোনটা সেটা আমাকে নির্ণয় করতে। 5 আছে, এখানেও 5 আছে। বাকি দেখো এখানে 7 আছে কিন্তু এখানে কোনো 7 নেই, মিলছে না। এখানে 11 আছে, এখানে 11 নেই, তাহলে 5ই মিলছে। তাহলে কী হবে? গসাগুটা এদের 5 হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে যে বর্গাকার টাইলসগুলো বসানো হবে সেটির প্রত্যেকটা ধারের পরিমাপ কত হবে? 5 হবে। যেহেতু বর্গাকার টাইলস তাহলে এটা 5 হলে এর দৈর্ঘ্য প্রস্থ দূরে 5 করে হবে, মানে 5 × 5 এই পরিমাপের হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে লিখব যে অতএব বর্গাকার
টাইলসের বর্গাকার টাইলসের, তবে এখানে কি জানতে চেয়েছিল, এখানে জানতে চেয়েছিল যে কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। তাহলে বর্গাকার টাইলসের পরিমাপ 5 মিটার গুণ 5 মিটার হবে। বুঝতে পেরেছ? তাহলে বর্গাকার টাইলসের পরিমাপ 5 মিটার গুণ 5 মিটার হবে, কারণ এখানে যে গসাগুটা পেয়েছি সেটা কি বলো তো, বর্গাকার টাইলসের একটি ধারে দৈর্ঘ্য আর বরের ক্ষেত্রে প্রত্যেকটা ধারে দৈর্ঘ্য কি সমান হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হবে, মানে 5 × 5 এই মাপের হবে। বুঝতে পেরেছ? তাহলে 5 মিটার গুণ 5 মিটার হবে। এবার বলেছে মোট কতগুলি টাইলস লাগবে। এখানে এই ঘরটা এই যে 5 × 5 মানে এই মাপের বর্গাকার টাইলস দিয়ে যদি এটাকে যদি আমি এখানে টাইলস বসাতে চাইছি, তাহলে এখানে কতগুলো টাইলস লাগবে, তাহলে আমাকে এর পুরো ক্ষেত্রফলটা জানতে হবে। এই ক্ষেত্রফলের উপরে দেখো এই জায়গাটাতে আমাকে বর্গাকার টাইলস বসাতে হবে, কারণ একটা টাইলস দেখো কতটা জায়গা নিয়েছে, 5 × 5 এই পরিমাপে জায়গা নিয়েছে। তাহলে এখানে আমাকে টাইলস বসাতে হবে। তাহলে এই যে এই ক্ষেত্রফলের উপরে যেহেতু বসানো হবে টাইলসটা, তাহলে এই ক্ষেত্রফলটা আমাকে জানতে হবে। এই পুরো ক্ষেত্রফলটাকে, এই চারতলার ক্ষেত্রফলকে যদি আমি একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমি মোট টাইলসের সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে লিখব মোট টাইলসের সংখ্যা মোট টাইলসের সংখ্যা কী করে পাবো, যে মোট ক্ষেত্রফল মানে এই পুরো ক্ষেত্রফলটাকে আমি ভাগ করব কি একটি টালির ক্ষেত্রফল দিয়ে, একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। দেখো মোট ক্ষেত্রফলটা কত পাবো আমি, দেখো এই চাতালে দেখো দৈর্ঘ্য কত ছিল 385, এর সাথে যদি আমি প্রস্থ গুণ করি অর্থাৎ 60 যদি গুণ করি, তাহলে আমি কী পাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল হয়। এই পুরো ক্ষেত্রফলকে আমি ভাগ করবো কত দিয়ে, একটি টালির ক্ষেত্রফল। একটি টালির ক্ষেত্রফল দেখো এখানে আমরা নির্ণয় করেছি কত, 5 × 5। দেখো এই যে 5 মিটার গুণ 5 মিটার মানে 5 × 5 এই পরিমাপের। এখানে টি লিখবে তুমি, এটা কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটো এটাকে, 5 × 7 কত হয় 35, 5 × 7 35, 3 5 × 7 35, 77, আর এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 × 12 কত হয় 60 হয়। তাহলে 77 × 12, 7 12 কত হয় 84, 84 কত 4 হাতে 8, 7 12 84, 84 8 কত হয় 92, তাহলে 924টি। তাহলে দেখো এই আয়তাকার চাতালকে পাকা করতে কতগুলো বর্গাকার টাইলস লাগবে, 924টি বর্গাকার টাইলস লাগবে, এবং প্রত্যেকটার সব থেকে বড় মাপ মানে 5 মিটার গুণ 5 মিটার এই পরিমাপেরই হতে পারে। এর থেকে বড় মাপের টাইলস কিন্তু এই চাতালের মধ্যে বসবে না। বুঝতে পেরেছো? তাহলে এটি হয়ে গেল 18 নম্বর দাগের অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখছো তারা প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক করে দেবে। লাইক করলে কী বলতো, ভিডিও করার যে মোটিভেশন সেটা কিন্তু অনেকটা পাওয়া যায়। বোঝা গেল?